তাদের নিজেদের মধ্যে ডিবেট, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। কারণ সাংবাদিকদের মধ্যে মতের পার্থক্য থাকা দরকার আছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। গণঅভ্যুত্থানের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল অন্তত এই মিডিয়ার সংস্কার হবে, কিন্তু আমরা এখন এখানে যারা বক্তব্য রেখেছি বা বাইরেও রাখি, আমরা সবাই এক ধরনের উদ্বেগ প্রকাশ করি কেন গণমাধ্যমের সংস্কারটা হলো না। প্রথমত নাহিদ ইসলাম, যিনি গণঅভ্যুত্থানের মুখপাত্র ছিলেন, তিনি মিডিয়ার দায়িত্ব নিলেন। তিনি সেই সময় আমাদের সামনে কমিটমেন্ট করেছিলেন যে তিনি মিডিয়ার সংস্কার করবেন। তিনি সেই কমিটমেন্ট রক্ষা করতে পারেননি। বর্তমানে আমাদের আরেকজন গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক মাহফুজ আলম, তিনি দায়িত্বে আছেন। তার ফেসবুকে একটি পোস্ট আমি দেখেছি, তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে মিডিয়ার সংস্কার করা যাচ্ছে না। বিভিন্ন ধরনের দৌরত্বের কথা তিনি বলেছেন। আমার প্রশ্ন হলো, তিনি যে দায়িত্বে রয়েছেন, এই দায়িত্বে থেকে আফসোস করা যায় না? কেন গণমাধ্যমের সংস্কারটা তারা করতে পারলেন না? তার জবাবদিহিতা আমরা তো চাইতে পারি। বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, এই ফেসিবাদ কায়েম করার পিছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে মিডিয়া। এবং আমরা দেখেছি যে কিভাবে হাসিনার পক্ষে একের পর এক নিউজ তৈরি করেছে। মানে শুধুমাত্র হাসিনার প্রশংসা করার জন্য বাংলাদেশে কয়েকটা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স নেওয়া হয়েছে, কয়েকটা পত্রিকার লাইসেন্স নেওয়া হয়েছে। সেগুলোর এখন কি অবস্থা? তারা এখন কি করছে? সরকার বদলের সাথে সাথে তাদের ভাষা বদলে গেছে। এটা শুধুমাত্র এখনকার ঘটনা না, যখনই অভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, মিডিয়ার ভাষা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ তাহলে কি বাংলাদেশের মিডিয়া এই গোলামের মতো ভূমিকা রাখবে? মানে এটাকে তো আমরা যেমন আলুকে বলি যে সকল তরকারির সাথে মিশে যায়, ঠিক আমাদের মিডিয়ার আচরণ, ভাষা যদি সরকার বদলের সাথে সাথে গোলামের মতো হয়ে যায়, তাহলে তো আসলে আমরা ওই স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে পারবো না। দেখেন, বাংলাদেশে যদি একটি স্বাধীন গণমাধ্যম থাকতো, তাহলে এই বাংলাদেশ অনেক বদলে যেত। আমাদের সাংবাদিক ভাইয়েরা অনেকে বেতন পায় না। আমি অনেক টেলিভিশনে টক শোতে যাই, অনেকের সাথে কথা হয়। একদিন এক নিউজ এডিটর আমাকে বলছে যে ভাই, ছেলেগুলোর বেতন দিতে পারছি না। আমি বলছি তাহলে কিভাবে চলে? বলছে দেখেন না, বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে খবর প্রকাশিত হয়, ছোটখাটো 2000-1000 টাকার জন্য চাঁদাবাজি সংবাদ। এগুলো কেন করে? প্যাকেট দেয়, চলতে পারে না, 5 মাস বেতন পায় না। তো আপনি এই যে আমাদের আব্দুল্লাহ ভাইরা আছেন, সংগঠন তৈরি করেছেন, আমাদের এই সাংবাদিকদের জন্য তাদের কার্যক্রম কতটুকু? কেন বেতন পাচ্ছে না? কেন তারা এই ধরনের কষ্টে থাকতে হচ্ছে? দেখেন, আমি যখন 2018 সালের প্রশাসন আন্দোলন করি, সেই সময় শুরু থেকে আমরা দেখেছি যে মিডিয়া আমাদের বক্তব্য প্রচার করে না। আমরা এত বড় মুভমেন্ট করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও নিউজ নাই। এমনকি বাংলাদেশের যে মিডিয়াগুলোকে দেখেন যে খুব প্রভাবশালী, সামনের সারি, তারাও করছে না। এমনকি আমার উপরে মিডিয়ার নিষেধাজ্ঞা ছিল। 2018 সালের প্রশাসন আন্দোলনের পরে একটি টেলিভিশন টক শোতে গিয়েছি, যাওয়ার পরে চেয়ারম্যান বলে যে এনএসআই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সেখান থেকে তো আমাকে ফিরিয়ে দেবে। তারপরে অনেক করে কোন রকম মানে টক শো করতে দিল। এরপরে যেটি হয়েছে, 2018 সালের প্রশাসন আন্দোলনের পরে আমি যখন 19 সালে ডাকসু নির্বাচনে অংশ নিই, বাংলাদেশের একটি প্রভাবশালী গণমাধ্যম, এখানেও আছে, আমি নাম বলবো না, তখন যারা জিএস ক্যান্ডিডেট ছিল তাদের একটি টক শোর আয়োজন করেছিল। গোলাম রব্বানী, আমি ছিলাম, আরো কয়েকজন। আমাকে সেখান থেকে বাদ দেওয়া হলো। বাংলাদেশের একটি প্রভাবশালী গণমাধ্যম, আমি যদি বলি নাম, আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমাকে সেই টক শো থেকে, মানে এইবার দেখেন না যে তারা বটতলায় যে টক শো গুলো করছে, আমাদের সময়ও একটা টেলিভিশন চ্যানেল আয়োজন করেছিল, আমাকে বাদ দেওয়া হলো এবং আমাকে বাদ দেওয়ার জন্য টক শো একদিন পিছিয়ে দিল। মানে আমি কথাগুলো কেন বলছি যে মিডিয়া কিভাবে কাজ করেছে বা মিডিয়ার স্বাধীনতা কতটুকু ছিল। এরপরে দেখেন, আমি নিজে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিল শ্যামল দত্ত। আমরা একটি প্রোগ্রাম করবো আমাদের দল গণ অধিকার পরিষদে। আমরা গেলাম অনুমতির জন্য। শুধুমাত্র গণ অধিকার পরিষদের নাম শুনে এই শ্যামল দত্ত সাহেব
তিনি আমাদের অনুমতি দিলেন না। আমরা শ্যামল দত্ত দায়িত্বে আসার পরে একটা দিনের জন্য প্রেস ক্লাবের প্রোগ্রাম করার অনুমতি পাইনি। অন্য দল পেয়েছে, বাট আমরা পাইনি। এর একটাই কারণ হলো যে আমরা ভারতের আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখানে মাহফুজ আছে, তারা সহ আমরা কিন্তু ক্যাম্পাসে অসংখ্য আন্দোলন করেছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। শুধু এই একটা কারণে এই ভারতীয় দালাল শ্যামল দত্ত, দুঃখিত আমার ল্যাঙ্গুয়েজের জন্য, বাট আমি জানি সে র এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করতো, সে আমাদেরকে প্রেস ক্লাবে কোনো অনুমতি দেয়নি। আমি কয়েকদিন আগে আরেকটা টেলিভিশনের টক শোতে গিয়েছি, সেখানে প্রডিউসার আমাকে বলল, ভাই বিচারপতি মানিক টক শোর আগে এখানে এসে বসে থাকে, তাকে টক শোতে নিতেই হবে। তো মিডিয়ার এই অবস্থাগুলো ছিল। আমরা এই কারণে, আমি মিথ্যা বলছি না আপনার, এটা আপনি চাইলে পার্সোনালি আপনার সাথে আমার 18 সাল থেকে সম্পর্ক, পার্সোনালি আপনার সাথে আমি কথা বলাই দেব। তো বিচারপতি মানিক এই কাজগুলো করেছে। অর্থাৎ বাংলাদেশে এই যে আমরা দেখতাম না যে বিভিন্ন ব্যক্তিরা টক শোতে যাচ্ছে, এরা এইভাবে জোরপূর্বক গিয়েছে। অর্থাৎ কোন ধরনের, আমি শেষ করছি, আমি মনে হয় আমার অভিজ্ঞতার কথাগুলো বলছি। তো এই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা। এখন এখানে তো আমাকে 5টা প্রশ্ন হাতগুলো দেওয়া হয়েছে, মানে সময় লাগবে, আমি কয়েকটা নোট করেছি, আমি সংক্ষেপে শেষ করব আশা করি। থ্যাংক ইউ স্পাইসি ডিসকাশনের জন্য, থ্যাংক ইউ সবাইকে একটু জাগিয়ে তোলার জন্য, সময়টা মাথায় রাখছি। আমি আমার জীবনে আসলে বাস্তবিক যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি সেই কথাগুলো আমার কাছে মনে হলো তুলে ধরা দরকার। এরপরে আসি, আমরা সাংবাদিকদেরকে দেখি, মানে আমার পাশে আব্দুল্লাহ ভাই আছে, যে বিএনপি পন্থী সংগঠন, আওয়ামী পন্থী সংগঠন, জামাত পন্থী সংগঠন, আমি দেখেছি এই সংগঠনগুলো যখন প্রোগ্রামের আয়োজন করে তখন দুই পাশে, এক পাশে বিএনপির নেতা, এক পাশে আওয়ামী লীগের নেতা, মানে অভ্যুত্থানের পরে দুঃখিত জামাতের নেতা, এক পাশে বিএনপির নেতা, এক পাশে জামাতের নেতা। আর আওয়ামী লীগের সময় যেটি হয়েছে, এক পাশে জাসদের নেতা, এক পাশে আওয়ামী লীগের নেতা, জাতীয় পার্টির নেতা। তো এই যদি আর অবস্থা, তাহলে আব্দুল্লাহ ভাইরা কিভাবে সাংবাদিকদের জন্য কাজ করবে? তারা তো সাংবাদিকদের জন্য কাজ করে না, তারা দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। রাগ করবেন না ভাই, আমার কাছে যদি মনে হয়েছে যে তারা যতটা না এই যে আমার ক্যামেরা পার্সন ভাইরা আছে, সাংবাদিক ভাইরা আছে, তাদের জন্য তারা কাজ করে না। তাদের বেতন পায় না, ভাতা পায় না, এত সমস্যা, সন্তানকে স্কুলে পাঠাতে পারে না, তারা একটা রিপোর্ট করলে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যায়, খুন করে। তাদের জন্য তারা কখনো কাজ খুব বেশি করেছে বলে আমার কাছে মনে হয় না। তারা কাজ করেছে ওই দলের কাছে কিভাবে নিজেকে তুলে ধরা যায়, এরপরে কিভাবে নমিনেশনটা পাওয়া যায়, এই জন্য কাজ করে। এখনকার কথা বলছি না, সামগ্রিক প্রেক্ষাপটে এরকম। আর অন্য দলগুলোকে যদি দাওয়াত দিত যে তারা ইনক্লুসিভ হতে চায়, সেখানে অন্য দল সবাই আসছে যারা বাংলাদেশের রাজনীতি করে, তাহলে আমি কথাগুলো বলতাম না। কিন্তু তাদের ওই নজরটা বড় দলের দিকে, অভ্যুত্থানের পরে কারণ নজর বিএনপির দিকে, কারণ নজর বাইরের দিকে, মানে জামাতের দিকে। এরপরে আসি, দেখেন আমরা এই যে এখানে কামাল আহমেদ ভাই আছেন, তার সাথে অনেক সময় অনেক বিষয়ে কথা হয়েছে, যেহেতু আন্দোলন সংগ্রাম করেছিল সাংবাদিক, তাকে একটা দায়িত্ব দেওয়া হলো, তারা একটা সুন্দর প্রস্তাবনা আমাদের সামনে হাজির করলেন, কিন্তু আমাদের উপদেষ্টা মাহফুজ আলমরা সেটা বাস্তবায়ন করতে পারলেন না। কেন পারলেন না? আশা করি আজকে তিনি তার জবাব দিতে পারবেন। যদি তার কোনো লিমিটেশন থাকে আমাদের সামনে বলুন, আমরা দলগুলো তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। তারপরেও এই মিডিয়া থেকে ফেসিবাদের দর্শকদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে। আমরা যে মালিকানা দেখেছি, যে আমি শুনছি যে লাইসেন্সগুলো নাকি বাতিল করা যায় না, মানে এমন ভাবে লাইসেন্স করা হয়, টেলিভিশনের লাইসেন্স, সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল করা যায় না। শুধুমাত্র হাসিনাকে খুশি করার জন্য যে চ্যানেলটির লাইসেন্স নেওয়া হলো, একজন এমপি নিল, সেই লাইসেন্স আপনি বাতিল করতে পারবেন না। যদি বাতিল করতে না পারেন তাহলে করণীয় কি, সেটা তো করতে হবে। আমরা ওই সময় যেটি বলেছিলাম যে গণমাধ্যমের মালিকানা এবং একই সাথে ম্যানেজমেন্টটা, এটা সংস্কার করতে হবে। অন্যথায় আজকে হয়তো বিএনপির পক্ষে বয়ান তৈরি করছে, যে আমাদের পক্ষে তৈরি করছে, তারা তো খুশি। যখন আপনাদের এই ধরনের অবস্থা থাকবে না, মনে করেন যে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, তখন কি যে আসবে তার পক্ষে? তারপরে এইভাবে তো চলতে দেওয়া যায় না। সুতরাং কামাল আহমেদ ভাইরা যে ধরনের প্রস্তাবনা আমাদের সামনে হাজির করেছেন, দেখেন ঐক্যমত্য কমিশনে এত গুরুত্বপূর্ণ বিষয় এটা আলোচনা হয়নি, শুধুমাত্র সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। খুবই দুঃখজনক। মিডিয়াকে বলা হয় বাংলাদেশের দর্পণ, মিডিয়া সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকারের ব্যর্থতা নাই যে এই সরকার ইচ্ছাকৃতভাবে এই মিডিয়া সংস্কারটা চায় না। তারা মনে করছে এখন এই সরকারের প্রশংসা করছে, এই সরকারের মানে বিষয়গুলো তুলে ধরছে, এই জন্য তারা আসলে মিডিয়া সংস্কার নিয়ে কোনো আলোচনা করে নাই।
আমি সাংবাদিকদের বেতন নিয়ে কথা বলেছি আর দুটি বিষয়ে কথা বলবো। আপনাদের একটু শেষ করতে হবে। সর্বশেষ হলো, দেখেন এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হলো ফটোকার্ড। আমি একটা বক্তব্য দিয়েছি 10 মিনিটের, এর মধ্যে আমার মানে 1 মিনিটের বক্তব্যের একটি ফটোকার্ড তৈরি করা হলো, আগে পিছে কাট করে বাদ দিয়ে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায়। আজকে বলছে যে আজকে একটা হবে, আমি ইউনিয়নের বিরুদ্ধে বলেছি। তো এই ফটোকার্ড গুলো আমি আপনাদের প্রতি অনুরোধ করবো, ফটোকার্ড করেন, আপত্তি নাই, কিন্তু যেগুলো করলে মানুষ সচেতন হয়। আজকে আমার এই বক্তব্যের যে জিস্ট সেটা নিয়ে করেন, কিন্তু শুধুমাত্র মিডিয়া কাটিং জন্য শুধুমাত্র যে বক্তব্য আগে পিছে বাদ দিলে মনে হয় যে মানে নামাজে যেও না, ওই যে মদ খাওয়া অবস্থায় সেটা বাদ দিয়ে এই ধরনের ফটোকার্ড করলে আসলে মিডিয়া কখনোই আসলে জনগণের পক্ষে কাজ করতে পারবে না। সর্বশেষ বলবো, দেখেন মিডিয়ায় আমরা দেখেছি, এমনকি বাংলাদেশের একটি খুবই সমৃদ্ধ পত্রিকার সম্পাদক নিজেই বলেছেন, বাধ্য হয়ে সেই পত্রিকায় ডিজিএফআই এর সাপ্লাই করা সংবাদ পরিবেশন করা হয়েছে। এখনো যে গোয়েন্দা সংস্থা সাপ্লাই করা সংবাদ আপনারা পরিবেশন করছেন না, মানে আপনি বলতে শুধু আপনারা না, সবাই এখানে যারা আছে তার নিশ্চয় দেখেন, গোয়েন্দা সংস্থা সাপ্লাইকৃত সংবাদ পরিবেশন করা যতদিন না বন্ধ হবে দেশের স্বাধীন সাংবাদিকতা সৃষ্টি হবে না। আপনারা এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি কাউকে হার্ট করার জন্য বলি না, আমি জাস্ট বাস্তবতা তুলে ধরেছি। এগুলো যদি আমরা পরিবর্তন না করতে পারি, অন্তর্বর্তীকালীন সরকারের আরো 4 মাস হাতে সময় রয়েছে, যদি আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শুধু লিমিটেশন থাকে, ক্লারিফিকেশনের জন্য আমার হঠাৎ করে মনে হলো, দেখেন এই বিষয়ে আমরা দীর্ঘকাল পর্যন্ত দিয়ে প্রকৃত রিপোর্ট সরবরাহ করে রিপোর্ট করবার জন্য সেটা কি হবে? দেখেন আলাপ হয়, তারা আমাদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে চাই, আমরাও জানতে চাই, কিন্তু বিষয়টা হলো যে সত্য সংবাদ কিনা। কারণ চরিত্র হনন করার জন্য এক ধরনের তথ্য, যেমন আমরা কিছুদিন আগে দেখেছি যে আপনার একজন উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন, আমি নাম না বলি, বিভিন্ন মিডিয়ায় সংবাদ এসেছে। তো এই সংবাদ যেমন আসিফ মাহমুদকে নিয়ে, তো এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে কিছু সত্যতা আছে, কিন্তু এর মধ্যে অনেক মিথ্যাও আছে। অর্থাৎ এই যে সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ, এইভাবে যেমন একটি বয়ান সৃষ্টি করা হয়। এবং বাংলাদেশে আরেকটি বড় সমস্যা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে, যারা ইউটিউবে বা ফেসবুকে সাংবাদিকতা করে বা আসলে অ্যাক্টিভিজম করে, তারা দেখবেন যে এমন ভাবে ভিডিওগুলো বানাচ্ছে, আপনি ভিডিও শুনলে মনে হবে সবই সত্য, অথচ আমরা তো আসলে ব্যক্তিগত জায়গা থেকে দেখেছি যে এর মধ্যে 80% মিথ্যা। অর্থাৎ এই যে ইউটিউব এবং ফেসবুক জার্নালিজম, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, এখানে আমাদের তথ্য উপদেষ্টা আছেন, তারা কি ভয় পান আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে? আমি জানি না, তাদের বিরুদ্ধে নিউজ হয়। তো এইটা নিয়ন্ত্রণ করতে না পারলে, এই যে আমাদের এখানে যারা মূলধারা গণমাধ্যম আছে, দেখবেন যে এখন মানুষ মনে করে যে মূলধারা গণমাধ্যম মানে যা প্রচার করে এটা মিথ্যা, আর ইউটিউবে যা প্রচার হয় ওটা মানে সত্য। এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু তৈরি হয়ে গেছে। আমি অনেক কথা বলেছি, যেহেতু আসলে এই কথাগুলো বলার কখনো সুযোগ পাইনি, আজকে আমাদের জিল্লুর রহমান ভাই সুযোগ করে দিয়েছেন, তাকে ধন্যবাদ, সিজিএস কে ধন্যবাদ।